মনে রাখতে হবে, মাদ্রাসায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো কেবল রিপোর্টেড ঘটনা। বাস্তব সংখ্যা বহু গুণ বেশি বলে মনে করেন গবেষকরা, কারণ বেশিরভাগ ঘটনা চাপা পড়ে সালিশের মাধ্যমে। আরও মনে রাখা জরুরি, শুধু মাদ্রাসা নয়, দেশের শিক্ষার নানা মাধ্যম, বাংলা বলি, ইংরেজি বলি, উচ্চশিক্ষা বলি, এরকম নানা প্রতিষ্ঠানে নানা সময়ে নারী শিক্ষার্থীর প্রতি যৌন নিপীড়নের খবর গণমাধ্যমে আসে। সম্প্রতি নেত্রকোনায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ আর উদ্বেগের জন্ম দিয়েছে। শিশুটি চিকিৎসকের কাছে কেবল এতটুকু বলতে পেরেছে, পেট ভারী লাগছে, ভেতরে কি যেন নড়ছে। নরসিংদীর রায়পুরায় 10 বছরের শিশু নিপীড়নের শিকার। কুমিল্লায় ছাদ থেকে পড়ে মৃত বলা মাদ্রাসা শিক্ষার্থীর ময়নাতদন্তে বেরিয়ে এসেছে ধর্ষণের আলামত। এই ঘটনাগুলো ঠিক আগে কুষ্টিয়ার ভেড়ামারা কিংবা সাভারের মহিলা মাদ্রাসায় শিশু শিক্ষার্থী বা শিক্ষিকাদের উপর নিপীড়নের ঘটনাগুলো আমাদের কপালে চিন্তার ভাঁজ ভারী করছে। গত কয়েক সপ্তাহের ঘটনা এগুলো, কিন্তু আমরা জানি প্রায় প্রতিদিন পত্রিকার পাতা খুললেই মাদ্রাসা শিক্ষার্থীদের উপর এই ধরনের হয়রানির খবর প্রায় নিয়মিত। পবিত্রতা ও নৈতিক শিক্ষার স্থান হিসেবে পরিচিত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে? সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং খোদ আলেম সমাজের একটি অংশ মনে করছেন এর পেছনে রয়েছে ক্ষমতার অপব্যবহার, কাঠামোগত নীরবতা এবং চরম অস্বচ্ছতা। আমরা যদি একটু ঘটনাগুলির দিকে তাকাই, অন্তত গত কয়েক বছরে এই ধরনের শিকার কি পরিমাণ শিশু হয়েছে সেটা একটু দেখি, সেখানে দেখব যে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে শুধু 2020 সালে মাদ্রাসায় শিকার হয়েছে অন্তত 52 জন শিশু, যাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। 2021 সালের প্রথম 3 মাসে নতুন করে শিকার হয়েছে আরও 10 জন। ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে 2021 সালে গণমাধ্যমে আসা কওমি মাদ্রাসায় সহিংসতার ঘটনার সংখ্যা 30টিরও বেশি। 2020 সালের শুধু নভেম্বর-ডিসেম্বরে রিপোর্টেড ঘটনা ছিল 25টি। আর বর্তমান সার্বিক চিত্র আরও উদ্বেগজনক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে 306 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা 2024 সালের একই সময়ের তুলনায় প্রায় 75% বেশি। মানুষের জন্য ফাউন্ডেশন মের 2025-এ জানিয়েছে, মাদ্রাসায় যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশের সব মাদ্রাসায় তাৎক্ষণিকভাবে হয়রানি বিরোধী কমিটি গঠনের দাবিও জানিয়েছে তারা। অথচ আমরা যদি একটু পেছনে তাকাই, 2023 সালেই কিন্তু হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছিল, কিন্তু মাদ্রাসাগুলোতে সেটা কার্যকর হয়নি। মনে রাখতে হবে, মাদ্রাসায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো কেবল রিপোর্টেড ঘটনা। বাস্তব সংখ্যা বহু গুণ বেশি বলে মনে করেন গবেষকরা, কারণ বেশিরভাগ ঘটনা চাপা পড়ে সালিশের মাধ্যমে। আরও মনে রাখা জরুরি, শুধু মাদ্রাসা নয়, দেশের শিক্ষার নানা মাধ্যম, বাংলা বলি, ইংরেজি বলি, উচ্চশিক্ষা বলি, এরকম নানা প্রতিষ্ঠানে নানা সময়ে নারী শিক্ষার্থীর প্রতি যৌন নিপীড়নের খবর গণমাধ্যমে আসে। বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়ন বিরোধী দীর্ঘ আন্দোলনের হতে দেখেছি আমরা, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটা জোর দাবি হয়ে উঠেছিল। ফলে এভাবে ভাবাটা ঠিক হবে না যে এটা কেবল বিশেষভাবে মাদ্রাসার সমস্যা। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, অভিভাবকরা যখন সন্তানদের মাদ্রাসায় দেন, সেটা দারিদ্র্য বা যে কোনো কারণেই হতে পারে, তারা কিন্তু প্রথাগত প্রতিষ্ঠান থেকে এখানে বেশি নিরাপত্তা আশা করেই দেন, সেটা ধর্মীয় পরিবেশের কারণেই। কিন্তু শুধু যথাযথ নীতিমালা তত্ত্বাবধান ছাড়া শুধু বিশ্বাস যে নিরাপত্তা দিতে পারে না, এই ঘটনাগুলো তার প্রমাণ। কারণ নামে মহিলা মাদ্রাসা হলেও এসব প্রতিষ্ঠান পরিচালিত হয় পুরুষের হাতে। বড় হুজুর বা পরিচালকই সবসময় ক্ষমতার অধিকারী। তিনি নীতি নির্ধারক, অভিভাবক এবং শাস্তিদাতা। ক্লাসরুমে পর্দার আড়ালে পুরুষ শিক্ষক একাই থাকেন। পর্দার এই গোপনীয়তা নিরাপত্তার জন্য তৈরি হলেও একই কারণে তা অপরাধেরও ঢাল হয়ে ওঠে। দৈনিক প্রথম আলোর আরবি বিভাগের সহ সম্পাদক জনাব মঞ্জুরুল হক একটি লেখায় বলছেন, সমাজবিজ্ঞানী আরভিং গফম্যানের টোটাল ইনস্টিটিউশন তত্ত্ব বলে যে প্রতিষ্ঠানে একটিমাত্র কর্তৃপক্ষ ব্যক্তির জীবনে প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করে, সেখানে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সবচেয়ে বেশি। মাদ্রাসার ছাত্রীরা বাইরের দুনিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন। প্রশ্ন করা মানে বেয়াদবি, প্রতিবাদ করা মানে ধর্মীয় অবাধ্যতা।
শিক্ষককে পবিত্র সত্তা হিসেবে দেখানো হয় বলে ভুক্তভোগী নিজেই অন্যায়কে নিয়তি মেনে নেয়। এছাড়া ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ জরিপ বলছে, দেশের 1 থেকে 14 বছর বয়সী 80%-এরও বেশি শিশু শারীরিক স্বাস্থ্যের শিকার হয়, যেখানে মাদ্রাসার শিশুরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। প্রশ্ন উঠতেই পারে, এই নীরবতার কারণ কি? এর সবচেয়ে বড় সংকট হচ্ছে কাঠামোগত নীরবতা। ঘটনা ফাঁস হলে পরিবার মনে করে ইজ্জত যাবে, হুজুরদের গায়ে কালিমা লাগবে, ইসলামের অপমান হবে, এমন নানা কিছু ভেবে যতটা সম্ভব ধামাচাপা দেয়া হয়। একই সাথে পরিবার উল্টো ভয়ে থাকে, যদি কোনো মতে জানাজানি হয় মেয়ের বিয়ে তো হবেই না, ধর্মভীরু পরিবারটি প্রতিবেশীদের সামনে কখনোই মুখ দেখাতে পারবে না। মামলা করার কথা ভাবা এখানে মহাপাপ, কেননা তাতে মাদ্রাসার সম্মানহানি হবে, ইসলামের বদনাম হবে। এই ভয়ে বেশিরভাগ অভিযোগ চাপা পড়ে সালিশে। গণমাধ্যম বলছে, কুমিল্লার সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে মাদ্রাসার সুপার আপোষনামা দেখিয়ে সালিশের মাধ্যমে সমঝোতা করেছেন। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে ছাদ থেকে পড়ে মারা গেছে শিক্ষার্থী। অপরাধীরা এখানে শিক্ষার্থীদের দারিদ্র্য আর অসহায়ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ঢাকার দক্ষিণখানে এক মাদ্রাসার শিক্ষক টানা 9 বছর এক শিশুকে নির্যাতন করেছেন। শিশুটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল মাত্র 12 বছর বয়সে। তাহলে এসব অপরাধের বিচার কিভাবে হবে? মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে কে দাঁড়াবে? আলেম নেতারা দাঁড়াবেন না, তাদের গায়ে কাদা লাগবে বলে। সরকার দাঁড়াবে না, তাতে মাদ্রাসা বিরোধী তকমা আসবে। এনজিও এগিয়ে আসতে পারবে না, যেহেতু তাদের প্রতি ধর্মীয় সমাজের আস্থা নেই। মিডিয়া কি ঝুঁকি নেবে? আজকাল মিডিয়াও শত্রুপক্ষ মিত্রপক্ষে ভাগ হয়ে আছে। তাছাড়া মিডিয়ার সামনে কি মাদ্রাসার পর্দাসীন ছাত্রী বা শিক্ষিকারা কথা বলতে আসবেন? আসতে পারেন। হাইকোর্ট তো নির্দেশনা দিয়েছিল সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন বাধ্যতামূলক করে, কিন্তু সেটা কি হয়েছে? কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মাওলানা ইসমাইল হোসেন বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের 30 জন পরিদর্শক আছেন মাত্র, যারা নিয়মিত মাদ্রাসা পরিদর্শন করেন। অথচ মজার ব্যাপার কি জানেন? বেফাকের অধীনে মাদ্রাসা আছে প্রায় 30,000। বছরে একবার একজন পরিদর্শক কোনো একটি মাদ্রাসায় পাঠানোর মতো লোকবল আসলে তাদের নেই। তাহলে সমাধান কি হবে? বেফাকের মহাপরিচালক বলছেন, তারা পারেন প্রতিটি মহিলা মাদ্রাসায় কমিটির সদস্য ও নারী শিক্ষকের সমন্বয়ে একটি শক্তিশালী গভর্নিং বডি করে দিতে, যারা সরাসরি কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ডের কাছে জবাবদিহি করবে। আবার এখানেও একটি ফাঁকি আছে, কারণ সব মহিলা মাদ্রাসায় আবার যথেষ্ট পরিমাণে নারী শিক্ষক নেই। মহাপরিচালকের এই সমাধান ছাড়াও গণমাধ্যম ও ধর্মশিক্ষা নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু প্রস্তাবনা সামনে এনেছেন। যেমন, প্রতিটি মাদ্রাসায় নারী সদস্য সমন্বিত গভর্নিং বডি গঠন করতে হবে, যারা সরাসরি কেন্দ্রীয় বোর্ডের কাছে জবাবদিহি করবে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন বাধ্যতামূলক করতে হবে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। নীরবতা ভাঙার সংস্কৃতি তাদেরই গড়তে হবে। সাভারের এরশাদুল্লাহ ঘটনায় ছাত্রীরা নিজেরাই অভিযুক্তকে ধরিয়ে দিয়েছিল, এই উদাহরণও আমাদের সামনে আছে। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ যদি আমরা দেখি, যেমন সিরিয়ার শাইখা মুনিরা কুবাইসির নেতৃত্বে দামেস্কে 80টি মহিলা মাদ্রাসা সফলভাবে চলছে, যেখানে নারী শিক্ষার্থীরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাচ্ছে, কারণ সেখানে কর্তৃত্ব ও স্বচ্ছতা দুটিই আছে। এটি প্রমাণ করে ইসলামী শিক্ষা এবং নিরাপত্তা পরস্পর বিরোধী নয়। সুরক্ষার নামে যে গোপনীয়তা অপরাধকে আড়াল করে, সেই গোপনীয়তা ধর্মের নয়, অন্যায়ের সহায়ক। আলেম সমাজ এগিয়ে না এলে ধর্মীয় লেবাসধারী নিপীড়কদের বিরুদ্ধে লড়াই সম্ভব নয় এবং শেষ পর্যন্ত ক্ষতি হবে নারী শিক্ষার ভবিষ্যতেরই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।